তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম কি জানেন, আমার প্রিয় মানুষ জবা সবার সঙ্গেই নাকি রিলেশন করছে, অনেক ছেলের সঙ্গে রিলেশন করছে। এটা আমি জানতে পারলাম কখন, একদিন আমি গিয়েছিলাম জবার এলাকায় একটা কাজে, আমার বাবা আমাকে একটা কাজে পাঠিয়েছিল। যাই হোক, যখনই আমি গেলাম তখনই আমাদের কয়েকটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো, তারপর গল্প করতেছি। তো সেই সময় আমার প্রিয় মানুষ কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে কোচিংয়ে যাচ্ছে। যাই হোক, আমি দেখে অবাক হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম, আচ্ছা তোরা কি একে চিনিস? তখনই আমার ফ্রেন্ডরা হাসতে হাসতে বলল, ধুর, একে একে আবার কে না চেনে, এ তো 12 ভাতারি। তখন আমি বললাম, এই চুপ কর, এর নামে যেন একটাও বাজে কথা না শুনি। তখন আমার ফ্রেন্ডরা বললো, কেন, কি হয়েছে? আমি বললাম, শোন, ওকে আমি অনেক ভালোবাসি, ওর নামে যেন একটাও বাজে কথা না শুনি। তখন আমার ফ্রেন্ডরা বললো, তুই মনে কিছু নিস না, এই মেয়েটা এইরকমই, তোর যদি বিশ্বাস না হয় তাহলে আমি তোকে সমস্ত কিছু প্রুফ দেখাতে পারবো। আমি বললাম, কেমন করে? তখন সে বলল, তুই আজকে বাসায় যা, তোর সঙ্গে আমি সবার পরিচয় করাই দিব। আমি বললাম, মানে? তখন আমার ফ্রেন্ড বলল, ও যতগুলো ছেলের সঙ্গে রিলেশন করছে সবাই তোর সঙ্গে কথা বলবে, তুই বাসায় যা। এরপরে আমি চলে গেলাম বাসায়। কিছুক্ষণ পরে ফেসবুকের মধ্যে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, অ্যাকসেপ্ট করলাম, একটা একটা করে অ্যাকসেপ্ট করলাম। ওরা মেসেজ দিয়ে বললো, ভাইয়া তুমি কি জবার সঙ্গে রিলেশন করো? আমি বললাম যে হ্যাঁ। তারপরে তারা বললো, জবা মেয়েটার সঙ্গে রিলেশন করিও না, আর ওকে মন দিয়ে ভালোবাসিও না, আসলে ওই মেয়েটা ওই রকমই। আমি বললাম যে ও আচ্ছা, তোমরা যে জবার সাথে রিলেশন করছো এটার প্রমাণ কি? তারপরে তারা অনেকগুলো স্ক্রিনশট আমাকে দিল। আমি স্ক্রিনশটগুলো দেখে অবাক হয়ে গেলাম, হায় রে, এত সুন্দর অভিনয় করে মানুষ, আর আমি বুঝতেই পারলাম না। সে আছে তার মতো, সে আমার নাম্বার ব্লক লিস্টে রাখছে, তার সঙ্গে আর কোনোভাবেই কথা হয় না। যাই হোক, মাঝে সাঝে সেও ফোন দিত, ফোন দিয়ে আমার কাছে টাকা চাইতো, বিভিন্ন কিছু আবদার করতো। আমি কোনো কিছু না ভেবে তাকে টাকা দিতাম, যা যা চাইতো সব কিছু দেওয়ার চেষ্টা করতাম। সে শুধু কম টাকা চাইতো না, অনেক বেশি টাকা চাইতো। যেভাবেই হোক না কেন, আমি হাওলাতের কথা বলে দিতাম, আর সেও হাওলাতের কথা বলেই নিত। পরে সেও দিত না, আর আমিও চাইতাম না টাকাটা। যাই হোক, এইভাবে কেটে গেল প্রায় 2 বছর। 2 বছর পর আমার আর কোনো কিছুই ভালো লাগতেছে না, আমারও তো বয়স হয়ে গেল, আর আমি কতদিন আর একটা মানুষের জন্য অপেক্ষা করব? আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। একটা ব্যবসা শুরু করলাম। আমার বাবা আমাকে বলল, ঢাকায় যা, ঢাকায় গিয়ে ব্যবসা কর। আমি বললাম ঠিক আছে। তারপরে যখনই আমি ঢাকায় যেয়ে ধরলাম কুড়িগ্রামে বাস স্ট্যান্ডে, যখনই বাসে উঠবো ঠিক সেই সময় আমার চোখের সামনে একটা মুরব্বী লোক, মানে একটা বয়স্ক লোক, প্রতিবন্ধী, সে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার বুকটা ফেটে গেল সেটা দেখে। তারপর আমি তাড়াহুড়ো করে সেই মানুষটার কাছে গেলাম, তবে আমার আশেপাশে যত মানুষ আছে কেউ তার পাশে আসলো না। আসলে সে গরিব ফকির ছিল, তাই তার পাশে কেউ আসতে যাচ্ছিল না। আমি তাকে গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে গেছি। প্রচুর ব্লাড বেরিয়ে গিয়েছে, আর তার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমার সঙ্গে মিলে গেছে। ডাক্তার সাহেবকে বললাম আমি রক্ত দিতে চাই, তারপর আমি রক্ত দিলাম। রক্ত দিয়ে আসতে ধরলাম ওখান থেকে। যাই হোক, হাসপাতাল থেকে যখনই বের হব ঠিক তখনই মনে হচ্ছে কেউ যেন আমার পিছু নিচ্ছে, মানে কেমন কেমন যেন লাগতেছে। বারবার যখন পিছনে তাকাতাম দেখতে পারতাম কেউ নাই, কেমন যেন লাগতেছে। আবার যখন কিছু দূর গেলাম আবার মনে হলো কেউ আমার পিছু নিচ্ছে। তারপর আবার পিছনে তাকিয়ে হঠাৎ করে দেখতে পেলাম একটা বোরকা পরা মেয়ে আমাকে দেখে আবারও লুকিয়ে পড়লো। আমার মনে সন্দেহ লাগতে লাগলো, কিরে এই মেয়েটাকে। যাই হোক, তারপরে আমি আবার হাঁটতে শুরু করলাম। যখন আবার আমার পিছু নিল আমি তখনই গিয়ে ওকে ধরে ফেললাম, ধরে বললাম, এই কে আপনি, আপনি আমার পিছু নিচ্ছেন কেন? তখন সে কোনো কথা বললো না। আমি বললাম, হ্যালো, আপনি কি কথা বলতে পারেন না নাকি? তখন দেখলাম তার দুটো চোখ ভেজা, মানে মুখ ঢাকা, তো মনে হচ্ছে সে অনেক কান্না করছে, তার দুটো চোখ ভেজা ভেজা। যাই হোক, আমি বললাম, কে আপনি, কান্না করতেছেন কেন? তখন সে বলল, আমাকে চিনতে পারোনি? আমি ওর ভয়েস শুনেই চিনতে পেরেছি, এটা আমার সেই প্রিয় মানুষ জবা। আমি বললাম, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? তখন সে বলল, কোনো কিছুই হয়নি, খুব ইচ্ছে হলো তোমার সঙ্গে কথা বলার জন্য, দেখতে পেলাম এখানে তুমি, তাই চলে আসলাম কথা বলার জন্য। আমি বললাম, আচ্ছা বুঝতে পারলাম কথা বলার জন্য আসছো, কিন্তু তুমি হাসপাতালে কেন? মানে তোমাদের ফ্যামিলির কেউ, মানে কোনো কিছু হয়েছে নাকি, বা তুমি কি সুস্থ আছো? তখন দেখলাম সে আরও কান্না করতেছে। আমি বললাম, কি হয়েছে, আমাকে ভালো করে বলো। তখন সে বললো, আমি কোনো কিছু বলতে পারবো না, ভালো থাকেন। এইটা বলে সে যেতে ধরলো। কেন যেন আমার মনটা মানতেছে না, তার হাতটা ধরলাম, হাতটা ধরে বললাম, এদিকে আসো। তারপর তাকে আমি হাসপাতাল থেকে বাইরে নিয়ে গেলাম, একটা হোটেলে নিয়ে গেলাম। তারপরে আমি বললাম যে কি কি খাবা বলো। তখন সে বললো, কোনো কিছুই খাবো না। এরপরে আমি 2টা চা অর্ডার দিলাম। তারপরে বললাম, কি হয়েছে তোমার বলো।
তারপরে সে কোনো কিছুতেই মানে বলতে রাজি নয় যে তার সঙ্গে কি হয়েছে। হঠাৎ করে সে তার মুখটা খুলে ফেললো। আমি তার মুখটা দেখে একদম ভয় পেয়ে গেলাম। কি হয়েছে তোমার মুখে এগুলা? তখন সে কান্না করতে করতে বলে, আমার মুখটা ভালো করে দেখো। তবে গাইস, আমি তার মুখটা দেখে একদম ভয় পেয়ে গিয়েছি, কারণ তার মুখ এক সাইড এসিডে পোড়া আর এক সাইড ভালো। আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে ওই অবস্থায় ওকে ওইভাবে দেখে। তখন সে বলল, আমি তোমার সঙ্গে যা করেছি খুব অন্যায় করেছি, এটা আমার শাস্তি। আমি বললাম, না তোমার কি হয়েছে ভালো করে বলো। তখন সে বলল, আসলে আমি এরকম অনেক ছেলের সঙ্গে রিলেশন করেছি, আমি টাকা নিয়েছি, কিন্তু আমি তোমার মতো কাউকে পাইনি কখনো। আমি তোমার কাছে অনেক টাকা চেয়েছি, তুমি আমাকে সব টাকাই দিছো। আমি টাকা কি করছি না করছি তুমি কখনো আমার কাছে কৈফত চাওনি। তোমার মতো আমি কখনো কাউকেই পাবো না। কিছুদিন আগে একটা ছেলের সঙ্গে আমি এরকম করছি, সেই ছেলেটা সহ্য করতে না পেরে আমার মুখের মধ্যে এসিড মেরে দেয়। তারপর যখন আমার মামা সব কিছু শুনতে পেলো যে আমার মুখ এসিডে পুড়ে গিয়েছে, তারপরে আমাকে বাসা থেকেও বের করে দিয়েছে। আর আমার মা তো 5 মাস আগেই মারা গেছে। তারপর আর কি, এই তো প্রায় কিছুদিন হলো আমাকে বাসা থেকে বের করে দিছে। কোনো রকম আপুর বাসায় আছি। আর এখানে হাসপাতালে এসেছিলাম কিছু চিকিৎসা নেওয়ার জন্য। আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, অবাক হয়ে গেলাম। এই কয়টা দিনে এত কিছু হয়ে গেল আর আমি কোনো কিছুই জানতে পারলাম না। তার এগুলো কথা শুনে আমার মনটা শুধু ছটফট করতেছে, চোখ দিয়ে আমার পানি পড়তেছে। যাই হোক, তার চোখ দিয়ে পানি আমি আটকাতে পারতেছি না। তার কাছে আমি গল্পটা শেয়ার করতে চাই।